সবাইকে নামাজের পর আবার স্বাগতম। আমরা এর পরের অংশ থেকে শুরু করে দিচ্ছি। সবাই একটু ব্যাক করো, সবাই আবার একটু ব্যাক করো, সবাই আবার একটু ব্যাক করো। তোমরা তাড়াতাড়ি একটু ব্যাক করো। ব্যাক করার পর আমরা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে পরাগ রেণু সম্বন্ধের গঠন। পরাগ রেণুর গঠন তোমরা সবাই আবার ব্যাক করো তাড়াতাড়ি। সবাইকে মেনশন করে দাও। আমরা নামাজের পর নামাজের ব্রেক শেষে চলে আসছি আবার। তোমরা তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। পরাগ রেণুর গঠন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা দুইটা মেডিকেলের কোয়েশ্চেন দেখবো। এই জায়গা থেকে দুইটা মেডিকেলের কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা এখন দেখাবো না, আগে পড়াই দিব, তারপর কোয়েশ্চেন দিব, তোমরা নিজেরাই পারবে। আগে কোয়েশ্চেন দেওয়াটা তো কিন্তু ভালো কাজ না, আগে তোমাদেরকে পড়াইতে হবে, তারপর কোয়েশ্চেন দিতে হবে, ঠিক আছে? এই পরাগ রেণু সম্বন্ধে জানতে হবে। তো তোমরা একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে চলে আসো, যারা চলে আসো তোমরা একটু তাড়াতাড়ি তোমরা সবাই একটু চলে আসো। আমরা আবার নামাজের ব্রেকের পর চলে আসছি। আমরা এর আগে দেখছি পরাগ রেণু কিভাবে তৈরি হয়, কোথায়? পরাগধানীর ভিতরে। এটা নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। এখন পরাগ রেণু দেখতে কেমন, পরাগ রেণুর গঠন সম্বন্ধে জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবা, পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। পরাগ রেণু এককোষী, মানে একটা মাত্র কোষ। পরাগ রেণু এককোষী, পরাগ রেণু হ্যাপ্লয়েড, এবং পরাগ রেণুর যে ব্যাস, এটা গোল, তো পরাগ রেণু একটু গোল টাইপসের। এটার ব্যাস হচ্ছে 10 থেকে 200 মাইক্রোমিটার। পরাগ রেণু হ্যাপ্লয়েড, খুবই গুরুত্বপূর্ণ, এককোষী। এবং পরাগ রেণুর যে ব্যাস, এটা যেহেতু গোল, আমরা স্ট্রাকচার দেখবো একটু পর, এবং এটা হচ্ছে 10 থেকে 200 মাইক্রোমিটার। পরাগ রেণু সম্বন্ধে আরো কিছু জানতে হবে। পরাগ রেণু সাধারণত হলুদ বর্ণের। পরাগ রেণু সাধারণত অন্যান্য কালারের হতে পারে, বাট সাধারণত হলুদ বর্ণের। পরাগ রেণু সম্বন্ধে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। আমরা গঠন দেখবো, অবশ্যই গঠন দেখবো, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে হবে। তোমরা এর আগে দেখো, আমরা যখন দেখাইলাম যে একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা পরাগ রেণু তৈরি হয়েছে, তাহলে কয়টা পরাগ রেণু তৈরি হয়েছে? 4টা পরাগ রেণু। এর একটু আগেই আমরা, মানে এর আগের ভিডিওতেই আমরা দেখছি যে একটা পরাগ রেণু থেকে একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা পরাগ রেণু। এখন এই পরাগ রেণুগুলো একসাথে লাগানো অবস্থায় থাকতে পারে, অথবা পৃথক পৃথক অবস্থায়ও থাকতে পারে। এই যে 4টা পরাগ রেণু আছে, এগুলো একসাথে এভাবে লেগে থাকতে পারে, অথবা আলাদা করে থাকতে পারে। তো যদি লেগে থাকে, মানে 4টা পরাগ রেণু, খুবই গুরুত্বপূর্ণ, 4টা পরাগ রেণু। আমরা দেখছি যে একটু আগে 4টা পরাগ রেণু তৈরি হয়েছে, মানে গত ভিডিওটাতে। 4টা পরাগ রেণু একসাথে লাগানো অবস্থায় থাকলে, মানে পৃথক না, একসাথে লাগানো অবস্থায় থাকলে একে পরাগ চতুষ্টয় বা ইংরেজিতে বলে পোলেন টেট্রাড। এটা পরীক্ষায় আসতে পারে যে পোলেন টেট্রাড কি। মনে একবার পোলেন টেট্রাড হচ্ছে 4টা পরাগ রেণু যদি একসাথে লাগানো অবস্থায় থাকে। তো এরকম ভাবে কিছু গোত্র আছে, উদ্ভিদের গোত্র আছে। যেমন আমি যদি বলি অর্কিডাসি, আর একটা হচ্ছে অ্যাসক্লেপিডিয়াসি। এই দুইটা গোত্রের উদ্ভিদের পরাগ রেণু পৃথক না হয়ে একসাথে থাকে। মানে কোন দুটো গোত্র? একটা হচ্ছে অর্কিডাসি এবং একটা হচ্ছে অ্যাসক্লেপিডিয়াসি। এই গোত্র উদ্ভিদের পরাগ রেণু, এই যে একই কথা, পৃথক না হয়ে একসাথে থাকে। তো পরাগ রেণুর এই বিশেষ গঠনকে
পরাগ রেণুর এই বিশেষ গঠনকে পলিনিয়াম বলে। পরাগ রেণুর এই বিশেষ গঠনকে পলিনিয়াম বলে। পরাগ রেণুর এই বিশেষ গঠনকে পলিনিয়াম বলে। পরীক্ষায় আসতে পারে পলিনিয়াম নিয়ে, যে পলিনিয়ামটা কি। সো এটা হচ্ছে যে অর্কিডাসি এবং অ্যাসক্লেপিডিয়াসি গোত্রের উদ্ভিদের পরাগরেণু পৃথক না থেকে একসাথে থাকে। এই যে পরাগরেণু এভাবে যে থাকতেছে, এই যে বিন্যাসটা, এই বিন্যাসটাকে বলা হয় পলিনিয়াম। এই বিন্যাসটাকে বলা হয় পলিনিয়াম। তো পরাগরেণু সম্বন্ধে এই 4টা পয়েন্ট মাস্ট জানতে হবে, যে পরাগরেণু হ্যাপ্লয়েড, এককোষী, ব্যাস এত। পরাগরেণু সাধারণত হলুদ টাইপসের। 4টা পরাগরেণু একসাথে লাগানো অবস্থা থাকলে একে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড বলে। অর্কিডাসি এবং অ্যাসক্লেপিডিয়াসি গোত্রের উদ্ভিদের পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে, পরাগরেণু এই বিশেষকে বলা হয় পলিনিয়াম। এখন আমরা এই পরাগরেণুর যে গঠন, এটা দেখতে কেমন সেটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা, বা এই চারটা জাস্ট লিখে রাখবা ভালোভাবে, এখান থেকে আমি প্রশ্ন দিব। এখন আসো হ্যাঁ, নোট দিয়ে দিব। এখানে লিখতে না পারলে সমস্যা নাই, আমি নোট দিয়ে দিব। লিখতে না পারলে কোনো সমস্যা নাই, আমি নোট দিয়ে দিব। দেখো পরাগরেণু দেখতে হচ্ছে গোল। পরাগরেণু যদি স্ট্রাকচার আমি পড়াবো, পরাগরেণু দেখতে হচ্ছে কি গোল। তাহলে আমি এরকম একটা গোল জিনিস আঁকতেছি। এই পরাগরেণু দেখতে হচ্ছে গোল, এরকম আমি একটা গোল জিনিস আঁকতেছি। এই যে এটা আমরা যে জিনিসটা আঁকলাম গোল করে, এটা হচ্ছে পরাগরেণুর স্ট্রাকচার। এটা হচ্ছে কি পরাগরেণু, এবং খুবই গুরুত্বপূর্ণ। পরাগরেণুর এটা হচ্ছে বাইরের দিকের ত্বক, এটা হচ্ছে ভিতরের দিকের ত্বক। তাহলে এই যে লাল করে যেটা দেখতেছো, লাল করে, এই যে লাল কালার, এই জন্য আমি লাল কালার দিছি। এই যে লাল কালার যেটা দেখতেছো, এটাকে বলা হয় পরাগরেণুর বাইরের ত্বক, এবং খুবই গুরুত্বপূর্ণ। এই বাইরের ত্বককে বলা হয় এক্সাইন। এক্স মানে বাইরে, এক্স মানে বাইরে, এক্সো মানে বাইরে, তো এক্সো থেকে আসছে এক্সাইন। তাহলে পরাগরেণুর এই যে লাল কালার যেটা দেখতেছ, এটাকে বলা এটাকে বলা হয় বাইরের ত্বক বা এক্সাইন। এটা সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। এক্সাইন নিয়ে, বাইরের ত্বক নিয়ে কিছু জিনিস জানতে হবে। যেহেতু বাইরের ত্বক, মনে রাখবা, বাইরের ত্বক সবসময় শক্ত হয় প্রোটেকশনের জন্য। এটার কাজই হচ্ছে প্রোটেকশন দেওয়া, তাই এটাকে শক্ত হইতে হবে। এবং এটা হচ্ছে কিউটিন যুক্ত, মনে রাখবা, কিউটিন একটা কেমিক্যাল, যেটা দিয়ে কোনো কিছু তৈরি হইলে এটা শক্ত হয়। তো কিউটিন যুক্ত পুরু মানে মোটা ও শক্ত। তাহলে বাইরের ত্বক সবসময় শক্ত হবে, পুরু হবে, মোটা হবে প্রোটেকশনের জন্য, তাই এটা। এবং মনে রাখতে হবে এটার প্রধান উপাদানটা কি। এই বাইরের ত্বকের প্রধান উপাদান আসতে পারে পরীক্ষায়। এই বাইরের থেকে প্রধান কেমিক্যাল বা প্রধান উপাদানটা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পোরোপোলেনিন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে এক্সাইনের প্রধান উপাদান নিচের কোনটি, আনসার হবে স্পোরোপোলেনিন। পরীক্ষায় আসতে পারে এটা, যে এক্সাইনের প্রধান উপাদান নিচের কোনটি, আনসার হচ্ছে স্পোরোপোলেনিন। and the last one is এই বাইরের ত্বক বা এক্সাইন নিয়ে কি জানতে হবে। and the last one is এই প্রধান উপাদান বা স্পোরোপোলেনিন সম্বন্ধে কি জানতে হবে। তোমরা দেখো এই যে বাইরের ত্বক যেটা দেখতেছো, বাইরের ত্বক এখানে এসে শেষ হয়ে গেছে, আবার এই জায়গাটা গ্যাপ দিয়ে এই জায়গা থেকে শুরু হয়েছে, আবার এখানে শেষ হয়েছে, এই জায়গাটা গ্যাপ দিছে, আবার এখান থেকে শুরু হয়েছে, আবার এখানে গিয়ে শেষ হয়েছে, এই জায়গাটা গ্যাপ গেছে, এখান থেকে শুরু হয়েছে। তার মানে বাইরের ত্বক যেটা দেখতেছো, স্থানে এই কিছু গ্যাপ থাকে, স্থানে কিছু গ্যাপ থাকে। এই গ্যাপ থাকার কারণে এখানে ছিদ্র তৈরি হয়। কি তৈরি হয়? ছিদ্র। তার মানে এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র। এই ছিদ্রটাকে বলা হয়, এখানে লিখি, এই ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্রটাকে বলা হয়
অনেকগুলো নাম আছে এটার। একটা কমন নাম হচ্ছে জার্ম পোর, ইংরেজিতে বলে জার্ম পোর, জার্ম পোর। জার্ম পোরের আরেক নাম হচ্ছে জনন রন্ধ্র। জার্ম মানে জনন, পোর মানে রন্ধ্র। তাহলে জার্ম পোরের আরেক নাম কি? জার্ম পোরের আরেক নাম হচ্ছে কি? জনন রন্ধ্র। জার্ম পোরের আরেক নাম কি? জার্ম পোরের আরেক নাম হচ্ছে জনন রন্ধ্র, জনন রন্ধ্র। এটাকে অনেক সময় রেণু রন্ধ্র বলে। আর একটা নাম দেখো, অনেকগুলো নাম, কোন নাম দিয়ে আসলে তুমি বুঝতে পারবা, যে কোনো একটা নাম দিয়ে চলে আসতে পারে, যে জার্ম পোর বলবা, জননরন্ধ্র বলবা, রেণু রন্ধ্র বলবা। তার মানে এটা বাইরের ত্বকগুলো স্থানে স্থানে কিছু গ্যাপ ক্রিয়েট করে, এই জন্যই এই জার্ম পোরটা বা জননরন্ধ্রটা তৈরি হয়। তার মানে আমি এখানে একটা লিখতে পারি, দেখো এক্সাইন, এক্সাইন মানে কি? বাইরের ত্বক। এক্সাইন মানে বাইরের ত্বক, স্থানে স্থানে, স্থানে স্থানে, স্থানে স্থানে মানে কি? এটা একটা স্থান, এটা একটা স্থান, এটা একটা স্থান। স্থানে স্থানে, স্থানে স্থানে পাতলা ছিদ্রের নেই, পাতলা ছিদ্রের নেই অংশকে জার্ম পোর বলে, জার্ম পোর বলে। এই জার্ম পোরটা কিন্তু লিখতে পারো 20টি পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। 20টি, আমি তো কয়টা দেখেছি? 3টা। 20টা পর্যন্ত থাকতে পারে। জার্ম পোর কয়টা পর্যন্ত থাকতে পারে? 20টা পর্যন্ত থাকতে পারে। ভাই, তো 3টা দেখেছি, দেখো একটা জার্ম পোর, আরেকটা জার্ম পোর, আরেকটা জার্ম পোর, 3টা। তো সাধারণত 20টা পর্যন্ত থাকতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি থাকে না। 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে, এর বেশি জার্ম পোর থাকবে না। তাহলে এই যে বাইরের ত্বক লাল কালার যেটা, সেটা হচ্ছে বাইরের ত্বক এক্সাইন, খুবই গুরুত্বপূর্ণ। এবং বাইরের ত্বক কিউটিন যুক্ত, পুরো শক্ত। মনে রাখবে বাইরের জিনিস সবসময় শক্ত হইতে হবে প্রোটেকশনের জন্য। প্রধান উপাদান স্পোরোপোলেনিন, খুব ইম্পর্টেন্ট। এক্সাইনের স্থানে স্থানে পাতলা ছিদ্রের নেই অংশকে জার্ম পোর বলে। এই যে জার্ম পোর, জার্ম পোর, জার্ম পোর 20টি পর্যন্ত থাকতে পারে। এখন বাইরেরটা বাদ দাও, এবার ভিতরে আসো। তুমি যদি একটু ভালোভাবে দেখো, একটু যদি ভালোভাবে দেখো, এটাই হচ্ছে ভিতরের ত্বক। এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটাই হচ্ছে ভিতরের ত্বক। তার মানে এটা কি বলতো? এটা হচ্ছে ভেতরের ত্বক। তো ভেতরে মানে কি? ইন না? ভেতর মানে ইন না? তাই এটার নাম হচ্ছে ইনটাইন, খুবই গুরুত্বপূর্ণ। ভেতর মানে কি? ইন, ইন, ইন মানে ভেতরে, তাই এটার নাম হবে ইনটাইন। বোঝা যাবে? এগুলো বোঝা যায়। ভেতর মানে কি? ইনটাইন। তো মনে রাখবা, ভিতরটা কি কখনো শক্ত হবে? বাইরেরটা সবসময় শক্ত হবে। তাই ভিতরটা সবসময় পাতলা, ভেতরটা সবসময় নরম থাকে এবং সেলুলোজ দিয়ে নির্মিত, এবং সেলুলোজ দিয়ে নির্মিত। ভিতরটা সবসময় কি দিয়ে নির্মিত? পাতলা এবং সেলুলোজ দিয়ে নির্মিত, পাতলা এবং সেলুলোজ দিয়ে নির্মিত। মনে রাখবা, নর্মালি এই পরাগরেণু যে ভিতরের দিকটা আছে, এই পরাগরেণুর এই যে ছিদ্রটা, জার্ম পোরটা আছে, এই জার্ম পোরটা এই জন্যই দেওয়া হয় যাতে ইনটাইনটা, মানে এটা ইনটাইন না, ভিতরটা ইনটাইন, ইনটাইনটা এই জার্ম পোর দিয়ে বৃদ্ধি পেয়ে একটা টিউব সৃষ্টি করে। দেখো একটা, ধরো এখান থেকে একটা টিউব বাইর হবে, এখান থেকে একটা, ধরো না, এখান থেকে একটা টিউব বাইর হবে। এখন বলো, টিউব যদি এখান থেকে বাইরে হতে একটা ছিদ্র লাগবে না? তাহলে ছিদ্রটা আছে কি না? জার্ম পোর, জার্ম পোর ছিদ্র আছে। এখন ভিতর থেকেই তো বাইরে হবে। এখন ভিতর কি ইনটাইন না? এই ভিতর কি ইনটাইন না? ভিতর থেকে যেহেতু বাইরে হবে, তার মানে কোত্থেকে বাইরে হবে? ইনটাইন থেকে বাইরে হবে। আর ইনটাইন ভিতরের দিক, তাহলে ভিতর থেকে একটা টিউব বাইর হবে, আর টিউবটা এই ছিদ্র দিয়েই তো বাইর হবে, এই জন্যই ছিদ্রটা আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি। এই যে ছিদ্রটা, আর এটা হচ্ছে ইনটাইন। এই ইনটাইনটা এরকম কি হবে? এভাবে, এভাবে দেখো, ইনটাইনটা এভাবে বেড়ে যাবে। দেখছো, এই ইনটাইনটা এভাবে বেড়ে গিয়ে এই ছিদ্র দিয়ে এভাবে একটা টিউব তৈরি করবে। কারণ তোমরা জানো যে পরাগরেণু থেকে পোলেন টিউব তৈরি হয়। এই টিউবটা তোমার স্ত্রীর গর্ভাশয়ে গিয়ে পতিত হয়। একটা টিউব বাইরে হতে হবে, টিউব বাইর না হলে কিন্তু গর্ভাশয়ে যাইতে পারবে না। তা এই পোলেন টিউবটা সৃষ্টি হয়, এটাকে বলা কি? পোলেন টিউব বা পরাগনালিকা। তাহলে কোত্থেকে বৃদ্ধি আসছে? এটা ইনটাইন থেকে আসছে। কোত্থেকে আসছে? ইনটাইন থেকে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এখানে আমি লিখতে পারি ইনটাইন, ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালী বা ইংরেজিতে বলে পোলেন টিউব, খুবই গুরুত্বপূর্ণ, পোলেন টিউব তৈরি করে,
পোলেন টিউব তৈরি করে, তাহলে এই পোলেন টিউবটা কোত্থেকে আসে? ইন্টাইন থেকে। এবং এবং তা এই পোলেন টিউবটা জাম পোর দিয়ে বেরোয় আসে, এবং তা জাম পোর দিয়ে বেরোয় আসে। দেখো তো আমি জাম পোর দিয়ে বের করে দিছি কিনা? জাম পোর দিয়ে বেরোয় আসে। এখান থেকে একটা মেডিকেল আসছিল প্রশ্ন। এখন আমি 2টা প্রশ্ন দিব তোমাদেরকে, তোমরা এই 2টা প্রশ্নের আনসার করবা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ। পরাগরেণুর বাইরের ত্বককে বলে এক্সাইন, এক্সাইন নিয়ে এগুলো জানবা। ভিতরের ত্বক হচ্ছে ইন্টাইন, ইন্টাইন নিয়ে এই 2টা জিনিস জানবা। তাহলে তুমি এখান থেকে প্রশ্ন আসতে পারবা। তো যেহেতু তোমাদের এতটুকু ক্লিয়ার, তো ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন দিব, দেখি পারো কিনা। মেডিকেলে আসছিল, সেটা হচ্ছে পরাগরেণুর একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা পারো কিনা দেখো। চারটা অপশন এ, সবাই এটার আনসার দাও তো। এটা আসছিল মেডিকেলে ম্যাথ 17-18তে আসছিল। দেখে বেটার আনসার দাও। পরাগরেণুর বাইরের পুরু শক্ত এই কিউটনযুক্ত ত্বক কি? সেটা কি ইন্টাইন, সেটা কি এক্সাইন, সেটা রেণু না পোলিন? না পারলে এখান থেকে দেখে বলো। সবাই বলো ইনটাইম না এক্সাইম না। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও। লাইভটা কিন্তু আমি আবার শুরু করছি তোমরা নামাজের পর। এখন নামাজের পর ফিল করা তো অনেকে দেখতেছে আসতেছেই না। তো আমার ব্রেকটা যে দিলাম, এই ব্রেকটা দিলাম কি জন্য? তোমাদের জন্যই তো। এখন তোমরাই তো ব্রেকের পর আর আসতেছো না। হ্যাঁ, লাইভটা রেকর্ড থাকবে না, সরি লাইভটা রেকর্ড থাকবে না। এটার আনসার হবে এখানে দেখো, এই যে বললাম না, এটার আনসার হবে এক্সাইন। তাহলে দেখো খুবই সোজা। আরেকটা প্রশ্ন আসছিল মেডিকেলে, সেটা হচ্ছে পরাগরেণুর, এটা 2 নম্বর কোয়েশ্চেন। তোমরা প্রশ্ন লিখে রাখবা, বুঝছো? প্রশ্নও লিখবা, নোটে প্রশ্নও লিখবা, তাহলে মোটামুটি বোঝা যায় যে একটা 2টা আইডিয়া পাওয়া যায় যে আসলে কি প্রশ্ন কিভাবে আসতে পারে। পরাগরেণুর ইনটাইন সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করি এবং লাইভটা শেয়ার করি প্লিজ। তোমাদের জন্যই কিন্তু আমি ব্রেকটা দিয়েছিলাম। এখন ব্রেকের পর এটা স্বাভাবিক, বুঝছো? একটা ব্রেক দিলে তোমরা আর ব্যাক করো না, এই জন্যই আমরা ব্রেক দিতে চাই না। এটার আনসার দাও তো, যে পরাগরেণুর ইনটাইম বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বেরোয় আসে? পরাগরেণুর ইনটাইম বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বেরোয় আসে? পরাগরেণুর ইনটাইম বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বেরোয় আসে? নাম্বার 1, গর্ভরন্ধ্র দিয়ে, ডিম্বক নাভি দিয়ে, ডিম্বক রন্ধ্র দিয়ে, না জনন রন্ধ্র দিয়ে? এটার আনসার সবাই বলো যে কোন পথে নলাকারে বেরোয় আসে। এখানে আনসার কোনটা হবে? একজনে বলতেছো ডিম্বক রন্ধ্র, একজনের জনন রন্ধ্র, আর কি বলবা তোমরা বলো? ডিম্বক রন্ধ্র, জনন রন্ধ্র, ডি মানে জনন রন্ধ্র, জি জনন রন্ধ্র বলতে চাচ্ছ, ডি ডিম্বক রন্ধ্র যে বলছো সে অ্যাবসলিউটলি রং।
এটার আনসার হবে জননরন্ধ্র। ডিম্বকরন্ধ্র কি জন্য বলছে আমি জানি না, কারণ এখানেই লেখা আছে, দেখো এই লাইনটাই পড়ো। ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগরেণু বা পোলেন টিউব তৈরি করে এবং তা জামপোর দিয়ে বের হয়ে আসে। তাহলে জামপোর মানে কি? জামপোর মানে জননরন্ধ্র। অল্টারনেটিভ নাম জানতে হবে, তোরা তো খাইছে এই জায়গায়। জামপোর জননরন্ধ্র, অল্টারনেটিভ নাম জানতে হবে। আবার জননরন্ধ্র না বলে রেণুরন্ধ্রও বলতে পারে। সো তিনোটা জেনে রাখতে হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা নেক্সট ক্লাসে টপিকে চলে যাই। নেক্সট টপিক সেটা হচ্ছে পুং গ্যামিটোফাইটের বিকাশ। পুং গ্যামিটোফাইটের মানে মেল গ্যামিটোফাইটের বিকাশ। মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এই মেল গ্যামিটোফাইট বা পুং গ্যামিটোফাইটটা অ্যাকচুয়ালি তৈরি হয় পরাগরেণু দিয়ে। তাহলে আমরা যে এই যে একটু আগে পরাগরেণু পড়ছি, পরাগরেণু যেটা কিনা হ্যাপ্লয়েড, এই পরাগরেণুটাই হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। পরীক্ষা আসতে পারে। এই যে পরাগরেণু দেখলাম, এই পরাগরেণুটাই হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। এটা পরীক্ষায় আসবে যে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ নিচের কোনটি? আনসার হবে পরাগরেণু। পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ নিচের কোনটি? আনসার হবে পরাগরেণু। এছাড়া পরাগরেণু থেকে আমরা দেখবো যে পরাগনালী বাইর হয়। আমি দেখেছিলাম যে পরাগনালী বাইর হয়। 2 নাম্বার হচ্ছে পরাগনালিকা বা পোলেন টিউব। 3 নাম্বারটা হচ্ছে পরাগনালিকার ভিতরে গ্যামিট তৈরি হবে, মানে শুক্রাণু, যেটাকে আমরা বলি পুং গ্যামিট। আর পুং গ্যামিট সাধারণত কয়টা তৈরি হয়? 2টা। পুং গ্যামিট কয়টা তৈরি হয়? 2টা। তাহলে এই যে পুং গ্যামিটোফাইট, কি নিয়ে পুং গ্যামিটোফাইট গঠিত? পরাগরেণু, পরাগনালিকা, পরাগরেণু থেকে যে নালিকাটা বের হয় এটা হচ্ছে পরাগনালিকা। আর একটা হচ্ছে পরাগনালিকার ভিতরে 2টা গ্যামেট তৈরি হয়, যেটার নাম হচ্ছে পুং গ্যামেট বা শুক্রাণু। এগুলো মিলেই হচ্ছে আমাদের পুং গ্যামিটোফাইট। তো এখন আমরা একটু দেখব এগুলা কিভাবে তৈরি হয়, পরাগরেণু কিভাবে তৈরি হয় দেখে ফেলছি। পরাগনালিকাও বাইরে হবে, আস্তে আস্তে পুং গ্যামিটও তৈরি হবে। তো মনে রাখবে, এটা পরীক্ষায় আসে পরাগরেণু পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। এখন এভাবেও পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি পুং গ্যামিটোফাইটের অংশ নয়। দেখো, পরাগরেণু পুং গ্যামিটোফাইটের অংশ, পরাগনালিকা পুং গ্যামিটোফাইটের অংশ, পুং গ্যামিট পুং গ্যামিটোফাইটের অংশ। সো এই 3টা বাদে যেটা অপশনে থাকবে সেটাই হচ্ছে পুং গ্যামিটোফাইটের অংশ নয়। এখান থেকে দেখছো কত কোয়েশ্চেন করা যায় চাইলে। প্রথমে একটা কোয়েশ্চেন এরকম হবে, পরাগরেণু পুং গ্যামিটোফাইটের কোনটি পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ? পরাগরেণু। আর এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, নিচের কোনটি পুং গ্যামিটোফাইটের অংশ নয়? তাহলে পরাগরেণু অংশ, পরাগনালিকা অংশ লিখে দিছি, পুং গ্যামিট অংশ যেটা আসবে না, যেটা আরেকটা অপশন থাকবে সেটা পুং গ্যামিটোফাইটের অংশ নয়। আচ্ছা, তো এখন আমি যদি একটু ফিগার দিয়ে দেখাই, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। একটু আগে আমরা পরাগরেণু আঁকছিলাম। এটা যদি পরাগরেণু হয়, এখান থেকে, আর এটা হচ্ছে পরাগরেণুর বাইরের লেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পরাগরেণুর তোমার বাইরের ত্বক। মনে আছে তো? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি এক্সাইন, আর এটাকে আমরা কি বলছি? ইনটাইন। একটু আগেই তো পড়াইছি। আর এটা কি? এটা হচ্ছে জামপোর। একটু আগেই আমরা বলছি না? এটা হচ্ছে জামপোর, এটা এক্সাইন, এটা ইনটাইন। ঠিক আছে? এখন এই যে ইনটাইন, এখানে ভিতরে 2টা নিউক্লিয়াস থাকবে, যেটা পরাগরেণুর নিউক্লিয়াস থেকে আসবে। এই যে পরাগরেণুর না একটা নিউক্লিয়াস থেকে, আমি যদি একটু দেখাই, ধরো নাও এটা একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে। তো এই নিউক্লিয়াসটা বিভাজিত 2টা নিউক্লিয়াস তৈরি করবে। একটা নিউক্লিয়াস অনেক বড় হবে, আর একটা নিউক্লিয়াস ছোট হবে। একটা নিউক্লিয়াস অনেক বড় হবে, আর একটা নিউক্লিয়াস অনেক ছোট হবে। এই যে 2টা নিউক্লিয়াস, যেটা বড় হয়েছে ওই নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। যেটা বড় ওই নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। দেখো আমি সাইজে বড় দিছি। আর যেটা ছোট এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। তাহলে জনন নিউক্লিয়াস ছোট, নালিকা নিউক্লিয়াস বড়। জনন নিউক্লিয়াস ছোট,
নালিকা নিউক্লিয়াস বড়, জনন নিউক্লিয়াস ছোট, নালিকা নিউক্লিয়াস বড়। এটাই হচ্ছে কথা, জনন নিউক্লিয়াস ছোট, নালিকা নিউক্লিয়াস বড়। দেখো জনন নিউক্লিয়াস ছোট, নালিকা নিউক্লিয়াস বড়। একটু দেখো, এটা নালিকা নিউক্লিয়াস, এটা জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস থেকে কি তৈরি হবে সেটার নামেই বোঝা যাচ্ছে, নালিকা তৈরি হবে। কি নালিকা? পরাগ নালিকা। তাহলে ওই যে আমরা পরাগ নালিকা দেখি না, এই পরাগ নালিকাটা এখান থেকেই আসবে, ঠিক আছে? সরি কি বলছি, আর নালিকা নিউক্লিয়াস পরাগ নালিকাটা এখান থেকে আসবে না, পরাগ নালিকাটা ইনটাইন থেকে আসবে। সরি, নালিকা নিউক্লিয়াস তো এটার ভিতরেই থাকবে। ইনটাইন বৃদ্ধি পেতে না পরাগ নালিকা তৈরি হয়। যাই হোক, আমি এখানে দেখাচ্ছি ধরে নাও এখান থেকে এই জাম্পোর্ট দিয়ে পরাগ নালিকাটা বের হবে, এই যে ছিদ্রটা দিয়ে পরাগ নালিকা বের হবে। তা আমি দেখালাম, এই দেখুন এই যে ছিদ্রটা, এই পরাগ নালিকাটা বাইর হইল, জাম্পোর্ট দিয়ে কি পরাগ নালিকাটা বাইর হইল, জাম্পোর্ট দিয়ে পরাগ নালিকাটা কি হইল? বাইর হইল। এবং দেখো সর্বপ্রথম কোন নিউক্লিয়াসটা পরাগ নালিকাতে প্রবেশ করবে? দেখো এই জাম্পোরের দিকে কোনটা থাকে? নালিকা নিউক্লিয়াস। জাম্পোরের দিকে কোনটা থাকে? নালিকা নিউক্লিয়াস। তাই নালিকা নিউক্লিয়াস আগে প্রবেশ করবে। এই দেখো বড় করে নালিকা নিউক্লিয়াস আগে প্রবেশ করছে, তারপর লাস্টে থাকে কোথায়? জনন নিউক্লিয়াস। তারপর পরাগ নালিকাতে জনন নিউক্লিয়াস প্রবেশ করবে। যেহেতু জাম্পোরের দিকে নালিকা নিউক্লিয়াসটা আগে থাকে, তাই নালিকা নিউক্লিয়াস আগে প্রবেশ করবে, তারপর এটা পরে, জনন নিউক্লিয়াসটা পরে প্রবেশ করবে। সো একটু মাথায় রাখবা, নালিকা নিউক্লিয়াস আগে, এটা হচ্ছে পরাগ নালিকা, এটা হচ্ছে কি পরাগ নালী, এটা পরাগ নালীতে নালিকা নিউক্লিয়াস আগে, এবং এটা কি নিউক্লিয়াস? জনন নিউক্লিয়াস পরে। নালিকা নিউক্লিয়াস আগে, জনন নিউক্লিয়াস পরে। এবং মনে রাখবা এই পরাগ নালীটা অনেক বড় হবে, কারণ এটা গর্ভাশয়ে যাবে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য, তো এটা অনেক লম্বা হবে। তা আমি যদি দেখাই, এটা দেখো কত লম্বা হবে, এই দেখো এটা অনেক লম্বা হবে, এরকম অনেক লম্বা হবে, এরকম কি হবে? অনেক লম্বা হবে। দেখো পরাগ নালীটা অনেক লম্বা হয়েছে, এই পরাগ নালীটা অনেক কি হয়েছে? লম্বা হয়েছে। এই নালিকা নিউক্লিয়াস হচ্ছে, দেখাইলাম এই নালিকা নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। তবে এই যে জনন নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এটার থেকে কিন্তু দুইটা গ্যামেট তৈরি হবে, যেহেতু এটা জনন। দেখো দুইটা ছোট ছোট এরকম গ্যামেট তৈরি হবে। এই যে দুইটা ছোট ছোট গ্যামেট, এগুলোকে বলা হয় পুং গ্যামেট, এগুলোকে বলা হয় পুং গ্যামেট। তাহলে দেখছো অ্যাকচুয়ালি আমরা জানি যে পুং গ্যামেটোফাইটে পুং গ্যামেট তৈরি হবে, তাও কয়টা? দুইটা। তাহলে এই যে পুং গ্যামেট, এই পুং গ্যামেটগুলো কোত্থেকে আসছে? এই পুং গ্যামেটগুলো জনন নিউক্লিয়াস থেকে আসছে, জনন নিউক্লিয়াস থেকে এই পুং গ্যামেট আসে। নালিকা নিউক্লিয়াস থেকে আসার প্রশ্নই উঠে না, কারণ জননের সাথে সম্পর্ক হচ্ছে গ্যামেটের। সো এতটুকু হচ্ছে কথা। এখানে একটা কথা লিখবা, সেটা হচ্ছে যখন এই দুইটা নিউক্লিয়াস থাকে, মানে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস, এই দুই নিউক্লিয়াস অবস্থায় মূলত যে পরাগরেণু বের হয়ে আসে। তো এই যে এটা পুরো একটা পরাগরেণু না, পরাগরেণু যখন তোমার পুং গ্যামেটোফাইট থেকে বের হয়ে আসবে, ঠিক আছে, তখন এরকম দুইটা নিউক্লিয়াস থাকবে। তো এটা মাথায় রাখতে হবে যে দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং পরাগায়ন হয়। এই অবস্থায় মূলত, এই যে অবস্থাটা দেখতেছো, এই অবস্থায় পরাগরেণু বাইর হয়ে আসবে। এটাকে বলা হয় দ্বি নিউক্লিয়াস অবস্থা। দ্বি কেন? দুই, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। কয়টা নিউক্লিয়াস? দুইটা। তাহলে আমি এখানে বলতে পারি যে এই দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয় এবং পরাগায়ন করে, এই দুই নিউক্লিয়াস অবস্থায় মূলত পরাগায়নটা সম্পন্ন। শেষ। তাহলে পুং গ্যামেটোফাইট সম্বন্ধে এগুলাই জানতে হবে, আর কিছু না। ওকে, শেষ। দেখো এইবার আমাদেরকে কি জানতে হবে? আমরা পুরুষেরটা জেনে ফেলছি, এবার আমাদের স্ত্রীর দিকে একটু আগাতে হবে, খুবই ইম্পর্টেন্ট। স্ত্রীর দিকে আগাতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো, আমি বলছিলাম একটা ফুলে যে পুংকেশর থাকে, পুংকেশর থেকে শুক্রাণু তৈরি হবে, যেটা আমি শুক্রাণু তৈরি করে ফেলছি। দেখছো আমরা দুইটা পুং গ্যামেট তৈরি করছি, কয়টা? দুইটা। আর স্ত্রী কেশর থেকে ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমাকে একটা স্ত্রী কেশর নিতে হবে। তোমরা জানো স্ত্রী কেশর দেখতে হচ্ছে এরকম, কি এরকম। এটা হচ্ছে একটা স্ত্রী কেশর, এবং স্ত্রী কেশরের ভিতরে কি থাকে একটু দেখাচ্ছি।
অংশটা দ্বন্দ্ব না, এটাকে বলা হয় গর্ভদ্বন্দ্ব, ইংরেজিতে বলে স্টাইল। এটা হচ্ছে মাথা, মাথা মানে মুন্ড, এখানেই মূলত পরাগরেণু এসে যুক্ত হয় মাথাতে, এটাকে বলা হয় গর্ভমুণ্ড বা ইংরেজিতে বলা স্টিগমা। এবং এই যে ফুলে যাওয়া অংশটা এটাকে বলা হয় গর্ভাশয়, ইংরেজিতে বলা হয় ওভারি। আর এই যে লাল কালারের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, which is very important, এটাকে বলা হয় অমরা বা বলা হয় প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা কাকে বলে শিখতে হবে, আমি বলে দিব কাকে বলে। আর এই যে গোল গোল ডিমের মতো যেগুলো দেখতেছো না, এগুলাকে বলা হয় ডিম্বক, ভেরি ইম্পর্টেন্ট, এগুলাকে বলা হয় ডিম্বক। তাহলে ভাই একটা স্ত্রী কেশর রাখছি, এটা কিসের ফিগার? স্ত্রী কেশর বা কার্পেল, ইংরেজিতে বলে কার্পেল, স্ত্রী কেশর বা কার্পেল। এই অমরা যেটা দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে এই অমরা থেকেই ডিম্বকগুলো আসছে। খেয়াল করে, এই লাল কালারটা যদি অমরা হয়, এই অমরা থেকে ডিম্বকগুলো আসছে। তার মানে এই অমরাটা আবার আছে গর্ভাশয়ের ভিতরে। তার মানে অমরার ডেফিনেশন যদি আমি একটু বলি, তাহলে এরকম লিখবা, গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু হতে, এটা একটা টিস্যু, অমরা একটা টিস্যু, গর্ভাশয়ের ভিতরে দেখো, ভিতরে যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয়, এই দেখো অমরা থেকে কি সৃষ্টি হচ্ছে? ডিম্বক। যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয় ওটাই হচ্ছে অমরা। যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয় এটা হচ্ছে অমরা। পরীক্ষা আসতে পারে যে অমরা কাকে বলে, এটা আসতে পারে যে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয় ওটাই হচ্ছে অমরা। আর এটা পুরোটা ফিগার কি? স্ত্রীকেশর বা কার্পেল, স্ত্রীকেশর বিভিন্ন অংশ দেখাইছি। এখন এখানকার মেইন পার্ট কোনটা সেটাই আমরা জানার চেষ্টা করব। আমাদের মেইন পার্ট হচ্ছে এই ডিম্বকটা, কারণ ডিম্বাণু তৈরি হবে কোথায়? ডিম্বকে। ডিম্বাণু তৈরি হবে কোথায়? ডিম্বকে। তাই আমাদেরকে কিন্তু এই ডিম্বকটাতে ফোকাস দিতে হবে, বাকিগুলোতে ফোকাস না দিলেও চলবে। আমাদেরকে ফোকাস দিতে হবে এই ডিম্বকটাতে, কারণ ডিম বা ডিম্বাণু তৈরি হবে কোথায়? ডিম্বকে। তাহলে আমাদেরকে একটু ডিম্বকের স্ট্রাকচার দেখতে হবে, যাতে আমরা ডিম্বকটাকে চিনতে পারি এবং ডিম্বকের ভিতরে অংশগুলোকে জানতে পারি। তাহলে এখন আমরা কোন জায়গায় ফোকাস দিব? ডিম্বকটাকে ফোকাস দিব। চলো আমরা এবার একটু ডিম্বকটাকে একটু ফোকাস দিই। তো ভাই একটা ডিম্বকের ফিগার আঁকবো, খুবই গুরুত্বপূর্ণ, একদম সোজা আঁকাটা। ডিম্বকের ফিগার আঁকবা একদম সোজা। আমি খুব সিম্পল ভাবে আঁকতেছি, কারণ এত সময় নেই। আমি খুব সিম্পল ভাবে আঁকবো। এটা একটা ডিম্বকের পুরো স্ট্রাকচার, এবং এই ডিম্বকের ভিতরে একটা অংশ তো না আঁকলেই নয়। এটাতে পুরোপুরি একটা ডিম্বকের স্ট্রাকচার। ডিম্বকের স্ট্রাকচার ভালোভাবে ফোকাস দেবে। এটা একটা কি ডিম্বক, পুরো একটা ডিম্বক দেখাইছি। এই ডিম্বকের স্ট্রাকচার, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটাকে বলা হয় ডিম্বক নালী। এটাকে বলা হয় ডিম্বক নালী। ইংরেজি জানতে হবে সবসময়, ফিউনিকুলাস, ইংরেজিতে বলে কি? ফিউনিকুলাস। মনে রাখবা, এটাকে বলা হয় ডিম্বক নালী, এগুলো দরকার আছে জানার। ডিম্বক নালী ইংরেজিতে বলে ফিউনিকুলাস। এবং মনে রাখবা এই ডিম্বক নালীর কাজগুলো কি কি, এই ডিম্বক নালীর কাজটা কি মনে রাখবা। আমরা বলছিলাম কি বলতো, এই ডিম্বক
এটা তৈরি হবে কোত্থেকে? অমরা থেকে। তার মানে নিশ্চয়ই এই ডিম্বক অমরার সাথে যুক্ত থাকতে হবে। এখন অমরার সাথে যুক্ত থাকবে কি দিয়ে? একটা হাতল তো লাগবে। এই হাতলটা হচ্ছে এটা, এই ডিম্বক নারী। মোট কথা আমি যদি এখানে তোমাকে একটা অমরা দেখাই, ধরে নাও এটা একটা কোষ, এটা হচ্ছে অমরা। এই অমরার সাথে যে ডিম্বকটা যে যুক্ত থাকবে এটা দিয়ে, এই ডিম্বক নারী দিয়ে। তার মানে আমরা বলতে পারি কি, এটির সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে। এটির সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে। পরীক্ষা আসতে পারে যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে নিচের কোনটি দিয়ে? পরীক্ষা আসতে পারে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে নিচের কোনটি দিয়ে? আনসার হবে ডিম্বক নারী বা ফিউনিকুলাস। ইংরেজিতেও আসতে পারে। ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে কি কোনটি দিয়ে? ডিম্বক নারী বা ফিউনিকুলাস। এভাবে পরীক্ষা আসতে পারে। আবার আরেকটা তথ্য লিখো ফিউনিকুলাস নিয়ে, সেটা হচ্ছে কোনো কোনো প্রজাতিতে এটি মানে কি? ডিম্বক নারীটার কি? এটি ডিম্বক ত্বকের সাথে, ডিম্বক ত্বক, আমি তোমাকে ডিম্বক ত্বকটা বলতেছি কোনটা, পরে দেখাবো। ডিম্বক ত্বকের সাথে আংশিকভাবে যুক্ত থাকে। আংশিক মানে কি? অল্প করে আর কি। আংশিকভাবে যুক্ত থেকে শিরার মতো গঠন তৈরি করে। শিরা তো চিনো তাই না? শিরা মতো গঠন তৈরি করে। ঠিক আছে? আর ওইটাকে বলা হয় র্যাফি। যখন এই গঠনটা তৈরি করে ওই গঠনটাকে বলা হয় র্যাফি। তো পরীক্ষা র্যাফি নিয়েও আসতে পারে। হোয়াট ইজ র্যাফি? সেটা হচ্ছে কোনো কোনো প্রজাতিতে এটি ডিম্বক ত্বকের সাথে আংশিকভাবে যুক্ত থাকে, শিরার মতো গঠন তৈরি করে, এবং এটাকে বলে র্যাফি। অ্যাকচুয়ালি ডিম্বক ত্বকটা কোনটা জানো? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিম্বক ত্বক। খেয়াল করবা, এই দেখো, এই অংশটা ডিম্বক ত্বক, এই অংশটা ডিম্বক ত্বক, এই অংশটা ডিম্বক ত্বক, এই অংশটা ডিম্বক ত্বক। তাহলে তুমি দেখো, এই অংশটা ডিম্বক ত্বক, এই অংশটাও ডিম্বক ত্বক। তাহলে আমি লিখলাম এখানে কি? ডিম্বক ত্বক। এবং মনে রাখবা, তোমরা ভালো করে দেখো, ডিম্বক ত্বকের লেয়ার কয়টা? ডিম্বক ত্বকের লেয়ার কয়টা? দুইটা না? এক স্তর, দুই স্তর। তাহলে পাশে লিখো দুই স্তর বিশিষ্ট। এখানে কি লিখছি? দুই স্তর। দেখো, এক স্তর, কয় স্তর? দুই স্তর। তাহলে ডিম্বক ত্বক সবসময় কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। এখন ভাইয়া এখানে এই যে আশপাশে যে এরকম অংশগুলো দেখতেছে, এগুলো দেখো, এই আশেপাশের অংশগুলা, এই অংশটাকে কি বলে? ভিতরের অংশটা না, শুধু আশপাশের অংশটাকে। এই অংশটাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এটার কাজ হচ্ছে ভ্রূণকে পুষ্টি দেওয়া। ভ্রূণকে কি দেওয়া? পুষ্টি দেওয়া। ভ্রূণকে কি দেওয়া? পুষ্টি দেওয়া। একেবারে এই অংশটাকে, এই যে ডিম্বকের একেবারে এই অংশটাকে বলা হয় ডিম্বক মূল। এটাকে বলা হয় ডিম্বক মূল। এটাকে বলা হয় কি? ডিম্বক মূল, বা ইংরেজি নামটা জানা দরকার, ক্লেজা। খুবই ইম্পর্টেন্ট, ডিম্বক মূল বা ক্লেজা। অ্যাকচুয়ালি এটার সম্বন্ধে একটু জানতে হবে। এটা হচ্ছে গোড়ার অংশ। এটা একটা ডিম্বকের কি অংশ? পরীক্ষা আসতে পারে ডিম্বকের গোড়ার অংশকে কি বলে? মনে রাখবা, আমরা সবসময় গোড়াকে মূল বলি। আমরা সবসময় গোড়াকে কি বলি? মূল বলি। তো বোঝা যাবে, গোড়ার অংশ মানে মূল, গোড়াকে আমরা সবসময় মূল বলি। এবং এখান থেকেই ত্বকের সূচনা। কি ত্বকের সূচনা? ডিম্বক ত্বকের সূচনা। একটু লিখে বলতে পারো, ডিম্বক ত্বকের সূচনা। পরীক্ষা আসতে পারে ডিম্বক ত্বকের সূচনা কোন জায়গা থেকে হয়? এখানে ত্বক বলতে ডিম্বক ত্বকই বুঝাইতে চাচ্ছে। তোর মানে ডিম্বক মূলটাকে থেকেই মূলত এই ডিম্বক ত্বকের সূচনা। পরীক্ষা আসতে পারে ডিম্বক ত্বকের সূচনা কোন জায়গা থেকে? ডিম্বক মূল থেকে। গোড়ার মূল অংশটাকে কি বলে? ডিম্বক মূল বলে। ইংরেজি জানতে হবে ক্লেজা। ইংরেজিতে কি বলে? কেলেজা হবে, কেলেজা।
কেলেজা হবে, হ্যাঁ কেলেজা। ওকে, তারপর দেখো আরেকটা অংশ, এই অংশটা, জাস্ট এই অংশটা, এই যে ডিম্বক নাভিটা, এই যে এই জায়গায় যে অংশের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় ডিম্বক নাভি। ডিম্বক নাভি বা ইংরেজিতে বলে হাইলাম। ইংরেজিতে কি বলে? হাইলাম। তাহলে হোয়াট ইজ হাইলাম বা হোয়াট ইজ ডিম্বক নাভি? সেটা হচ্ছে ডিম্বক নাড়ি যে অংশের সাথে যুক্ত থাকে। ডিম্বক নাড়ি যে অংশের সাথে যুক্ত থাকে এটাকে বলে ডিম্বক নাভি। তাহলে লিখো ডিম্বক নাড়ি যে অংশের সাথে যুক্ত থাকে। ডিম্বক নাড়ি যে অংশের সাথে যুক্ত। আসতে পারে ডিম্বক নাড়ি নিচের কোন অংশ থেকে অংশের সাথে যুক্ত হয়? ডিম্বক নাভির সাথে। এখন সবার লাস্টে এই ভিতরের অংশটাই দেখো, এটা এই ভিতরের অংশটা, এই ভিতরের অংশটাকে আমরা মোটামুটি সবাই চিনি, এটার নাম হচ্ছে ভ্রূণথলি। ভ্রূণথলি বা এমব্রায়োসেক। ভ্রূণথলি বা এমব্রায়োসেক, তার মানে এই অংশটা হচ্ছে ভ্রূণথলি। আর ভ্রূণথলির ভিতরে দেখো কতগুলো জিনিস আছে, এইগুলো সম্বন্ধে জানতে হবে। ভ্রূণথলির তিনটা অংশ, একটা হচ্ছে গর্ভযন্ত্র, একটা হচ্ছে গর্ভযন্ত্র, একটা হচ্ছে প্রতিপাদকোষ বা এন্টিপোডাল সেল, একটা হচ্ছে প্রতিপাদকোষ বা এন্টিপোডাল সেল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আরেকটা হচ্ছে কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে মাঝখানে যে দুইটা সেল দেখতেছো, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে এই অংশটাকে আগে বলি, এই অংশ, এটা একটা ছিদ্র না? এই অংশটা একটা ছিদ্র না? এই যে এটা হচ্ছে একটা ছিদ্র। এই ছিদ্রটা একটা নাম আছে, তোমরা জানো, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের ইংরেজি নাম হচ্ছে মাইক্রোপাইল। ইংরেজি নাম কি? মাইক্রোপাইল। তাহলে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র ছিদ্রটা হচ্ছে এটা। আর ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা কোষকেই বলা হয় গর্ভযন্ত্র। তাহলে গর্ভযন্ত্র কি? দেখো ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে, একটা, দুইটা, তিনটা, এটাকে বলা হয় গর্ভযন্ত্র। এবং এই গর্ভযন্ত্রের মধ্যে সবার মাঝখানের যে কোষটা, এটা কিন্তু একটু বড়, দেখছো? এই কোষটা, এই কোষটা, এটা কিন্তু একটু বড় না? এটাকে বলা হয় ডিম্বাণু। এটাকে কি বলে? ডিম্বাণু। আর এর পাশে যে দুইটা সেল থাকে ওগুলোকে বলা হয় সিনার্জিড সেল। ওই দুইটাকে কি বলা হয়? সিনার্জিড সেল বা সহকারী কোষ। তার মানে গর্ভযন্ত্র যে মাঝখানের যে সেলটা, এটা খুব বড়, ওইটাকে বলা হয় ডিম্বাণু। আর আশপাশে ডিম্বাণুর পাশে যে দুইটা সেল আছে ওইটাকে বলে সহকারী কোষ বা সিনার্জিড সেল। এইবার উল্টা দিকে দেখো, মানে এই ডিম্বক মূলের দিকে তাকাও, এটা কি? ডিম্বক মূল। ডিম্বক মূলের দিকে যে তিনটা কোষ থাকে, এই তিনটা কোষকে বলা হয় প্রতিপাদক কোষ বা এন্টিপোডাল সেল। কোন দিকে বলে? ভালোভাবে দেখো, ডিম্বক মূলের দিকে, দেখছো এটা ডিম্বক মূল না? ডিম্বক মূলের দিকে যে তিনটা কোষ থাকে এগুলোকে বলে প্রতিপাদক কোষ। আর ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে এগুলোকে বলে গর্ভযন্ত্র। আর মাঝখানে যে দুইটা কোষ থাকে এগুলোকে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস। গর্ভযন্ত্রতে মাঝখানের যে সেলটা, এটা বড়, এটাকে বলে ডিম্বাণু। আর এর পাশের যে দুইটা সেল এগুলোকে বলা হয় সহকারী। মুখস্থ লিখতে হবে না, এগুলো হচ্ছে বেসিক জিনিস, মুখস্থও করতে হবে না। তুমি চিত্র যদি তুমি তোমার মাথায় তুমি মেমোরাইজ করার চেষ্টা করে, চিত্রটাকে যদি ভাসানোর চেষ্টা করো, এই জিনিসগুলো তুমি ইজিলি বুঝে গেছো। এই জিনিসগুলো তুমি ইজিলি বুঝে গেছো। তো তোমরা আমাকে একটু বলো, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত বুঝলে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যাচ্ছি। তোমরা আমাকে বলো ডিম্বকের গঠনটা ভালোভাবে বুঝতে পারছো কিনা। আর এখান থেকে কিন্তু চাইলে অনেক কোয়েশ্চেন করা যাবে, খুব বেসিক কোয়েশ্চেন করা যাবে। তোমরা আমাকে বলো ডিম্বকের গঠন বুঝছো কিনা। এখন আমরা ডিম্বকের প্রকারভেদ যাব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটির জন্য এবং মেডিকেলের জন্য। ইনশাল্লাহ বুঝছি বলতেছ। ওকে, এতটুকু যদি বুঝো, এখন যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব।
আমি এই ক্লাসগুলো দেখলে তোমার একাডেমিক ক্লাসটাও ক্লিয়ার হবে, কারণ উদ্ভিদ প্রজনন খুবই সহজ একটা চ্যাপ্টার, একাডেমিকের জন্য খুবই সহজ, কিন্তু অ্যাডমিশনের জন্য এখান থেকে অনেক কিছু জিনিস আছে যেগুলো যদি তুমি বেসিক ক্লিয়ার না করো তাহলে তোমার সমস্যা হবে। আচ্ছা, এখন যেটা দেখবা সেটা হচ্ছে ডিম্বকের প্রকারভেদ। এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে, সেটা আমি দিব, তার আগে আমি তোমাদেরকে ডিম্বকের প্রকারভেদটা একটু পড়াই ফেলি। ডিম্বকের প্রকারভেদ মানে হচ্ছে ডিম্বক কয় ধরনের। সবার আগে লিখো, একটা ডিম্বকের নাম হচ্ছে অধোমুখী বা নিম্নমুখী। অধোমুখী বা নিম্নমুখী বলা যায়। অধ মানে নিচে, অধপতন আমরা বলি না, দিন দিন তোমার অধপতন হচ্ছে, অধ মানে নিচে, তাহলে অধোমুখী মানে নিম্নমুখী বোঝাচ্ছে, তাই না? আর এটার ইংরেজি নাম জানতে হবে, ইংরেজিতে বলা হয় অ্যান্ট্রোপোস। আচ্ছা, এগুলো তোমার মুখস্থ করতে হবে না। অধ মানে নিচে, তার মানে কি নিচে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্রটা নিচে বা ডিম্বকটা নিচের দিকে থাকে। একটু আগে যে ফিগারটা আঁকছি ওইটা ছিল অধোমুখী ডিম্বক। একটু আগে ভাইয়া যে ডিম্বকের ফিগারটা আঁকছি না, ওইটাই ছিল অধোমুখী। তুমি দেখবা এটার ক্ষেত্রে কি ছিল, এটা ছিল ডিম্বক নাভি, এবং ডিম্বক নাভির দিকেই এভাবেই কিন্তু ঝুঁকেছিল, তাই না? এভাবেই কিন্তু ঝুঁকেছিল। এই যে ডিম্বক রন্ধ্র দিকেই কিন্তু ডিম্বক নাভিটা কিন্তু ডিম্বক রন্ধ্রের দিকেই ছিল, আর ডিম্বক মূল উপরের দিকে ছিল। তো মনে রাখবা, ডিম্বক রন্ধ্র যদি নিচের দিকে ডিম্বক নাভির সাথে থাকে, আর ডিম্বক মূল, এটা ডিম্বক রন্ধ্র একটু আগে এঁকে দিছি, ডিম্বক মূল যদি উপরে থাকে আর ডিম্বক রন্ধ্র যদি নিচের দিকে থাকে নাভির সাথে, তাহলে এটাকে বলা হয় অধোমুখী বা নিম্নমুখী। এটার ইম্পর্টেন্ট উদাহরণ মনে রাখতে হবে, উদাহরণ দিয়ে প্রশ্নে আসবে। উদাহরণ হচ্ছে শিম, রেরি, ছোলা। শিম, রেরি, ছোলা। দেখো, ডিম্বক মূল উপরের দিকে থাকবে, ডিম্বক রন্ধ্র নিচের দিকে থাকবে ডিম্বক নারীর সাথে। তো এটা নিচের দিকে ঝুঁকে গেছে না, তাই এটাকে অধোমুখী বলছে। সো এখন এটা মনে রাখতে পারো এভাবে, শিরশ্ছেদ দিয়ে মনে রাখতে পারো। তালবেশ স দিয়ে শিম, ঠিক আছে, র দিয়ে রেরি, আর এখানে যে ছ আছে না, ছেদের ছ দিয়ে ছোলা। তাহলে অধোমুখী বা নিম্নমুখী ডিম্বকের উদাহরণ কি? শিম, রেরি, ছোলা। শিরশ্ছেদ দিয়ে মনে রাখবে, তালবেশ স দিয়ে শিম, র দিয়ে রেরি, ছ দিয়ে ছোলা। আর একটা হচ্ছে নিম্নমুখীর পর যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখীকে ইংরেজিতে বলে অর্থোট্রোপস, বা আরেকটা ভাষায় আরেকটা ইংরেজি নাম আছে অ্যাট্রোপস। এখন ঊর্ধ্বমুখী মানে বুঝতে পারতেছ? এখন ডিম্বকটা এরকম থাকবে না, দেখো ডিম্বকটা হবে এরকম ক্ষমা চাওয়ার মতো। তোমরা যখন ক্ষমা চাই তখন এরকম না, এরকম থাকবে। দেখো কিরকম, সেটা হচ্ছে এটা যদি ডিম্বক নারী হয়, এটা কি ডিম্বক নারী, তারপর এদিক দিয়ে থাকবে তোমার, এভাবে থাকবে তোমার এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর এটা হচ্ছে ডিম্বক মূল। তাহলে দেখো, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্ব নারী, তিনটা একই সরল রেখায় আছে, আর ডিম্বকটা উপরে আছে, উপরে বিদায় ঊর্ধ্বমুখী। ডিম্বক রন্ধ্র, ডিম্ব মূল এবং এটা কি ডিম্ব নারী, তিনটা একই সরল রেখায় আছে, আর এই ডিম্বকটা উপরের দিকে আছে, তাই ঊর্ধ্বমুখীর উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ একটা হচ্ছে বিষ কাটালি। এই বিষ কাটালির আরেক নাম হচ্ছে পানি মরিচ, এটাকে বলা হয় পানি মরিচ। বিষ কাটালির আরেক নাম কি? পানি মরিচ। আরেকটা হচ্ছে গোলমরিচ। তাহলে দুইটা মরিচ মনে রাখলেই চলবে, একটা হচ্ছে পানি মরিচ, একটা হচ্ছে গোলমরিচ, আর একটা হচ্ছে পান। তাহলে দেখো, পানি থেকে আসবে পানি মরিচ, গোলমরিচ। তো এবার মনে রাখতে পারো পান মশলা দিয়ে মনে রাখতে পারো চাইলে
পান দিয়ে তো পানি আছে, আর মশলার ম দিয়ে দুইটা মরিচ, একটা হচ্ছে গোলমরিচ আর একটা হচ্ছে পানি মরিচ বা বিষ কাটালি। ঠিক আছে, পান দিয়ে মনে রাখতে পারো পান, মশলার ম দিয়ে মরিচ, আর একটা ম দিয়ে গোলমরিচ, আর একটা ম দিয়ে পানি মরিচ বা বিষ কাটালি, এভাবে মনে রাখতে পারো। তো ঊর্ধ্বমুখীর উদাহরণ আরো দুইটা আছে, মানে ডিম্বাণু প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। দেখো 4 প্রকার। লাস্ট 3 নম্বর প্রকারটা হচ্ছে পার্শ্বমুখী, নাম দেখে বোঝা যায়। পার্শ্বমুখীর আরেক নাম হচ্ছে এমফিট্রোপাস। এমফিট্রোপস। এমফিট্রোপসের উদাহরণ অবশ্যই মনে রাখতে পারছে। যাই হোক, আগে এমফিট্রোপসটা একটু বুঝাচ্ছি। পার্শ্ব মানে বুঝো তো, পাশে থাকবে অনেকটা, দেখো কিরকম, এই যে এরকম, তো এটা হচ্ছে ডিম্বনারী, এটা পাশে থাকবে এরকম, এই দেখছো, এই দেখো এভাবে পাশে থাকবে, এবং ডিম্বমূল যে পাশে থাকবে, ডিম্বরন্ধ্র অপোজিট পাশে থাকবে, তাহলে ডিম্বমূল আর ডিম্বরন্ধ্র অপোজিট পাশে থাকবে, এবং এই ডিম্বকটা ডিম্বনারীর সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এই ডিম্বকটা ডিম্বনারীর সাথে, এটা হচ্ছে ডিম্বনারী, ডিম্বনারীর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হচ্ছে এক পাশে আছে না, এটা হচ্ছে পার্শ্বমুখী। তো এখন তোমরা একটু দেখো, কারণ ডেফিনেশনগুলোও পরীক্ষায় আসতে পারে, যে অনেক সময় বলবে ডেফিনেশনটা তুলে দিছে, বলবে যে এটা কোন ডিম্বকের উদাহরণ বা কাকে বলে, তো দিলে তখন তোমাকে বুঝতে হবে না যে এটা পার্শ্বমুখীর কথা বলতেছে, তোমাকে তো বুঝতে হবে পার্শ্বমুখীর কথা বলতেছে। কারণ পার্শ্বমুখী তো এই ডিম্বক আর ডিম্বনারীর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তখন আমি একটা এমসিকিউ এভাবে দিলাম কঠিন করে, সেটা হচ্ছে যে ডিম্বকটা ডিম্বনারীর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটি কোন ধরনের ডিম্বকের উদাহরণ, কোন ধরনের ডিম্বাণুর প্রকারভেদ? তাহলে আনসার হবে পার্শ্বমুখী ডিম্বাণু প্রকারভেদ। উই নেভার নো, কোয়েশ্চেন এভাবে একটু একটু দিতে পারে। সো তোমাকে ডেফিনেশনগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে না, চিত্রের মাধ্যমে দেখবা এমনি মনে পড়বে। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এটা ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্র অপোজিটে থাকে। ঠিক আছে, মানে এটা এক পাশে থাকে আর কি, বুঝাইতে যাচ্ছে। এটার উদাহরণটা অবশ্যই জানবা দুইটা, একটা হচ্ছে ক্ষুদিপানা, ক্ষুদিপানা, আর একটা হচ্ছে পপি। দেখো পপির আরেক নাম হচ্ছে আফিম। পপির আরেক নাম কি? আফিম। এটা মনে রাখবা হবে ক্ষয় প্রাপ্ত উদাহরণ দিয়ে মনে রাখবা, ক্ষয় প্রাপ্ত দিয়ে মনে রাখতে পারো। দেখো ক্ষয়ের এই যে ক্ষীয় দিয়ে ক্ষুদিপানা, এবং এই যে প আছে প দিয়ে পপি, পপি 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 বা আফিম যাই বলো। সো এভাবে পার্শ্বমুখীটা মনে রাখতে পারো। and the last one is বক্রমুখী। লাস্ট ওয়ানটা হচ্ছে বক্রমুখী, ইংরেজিতে বলে ক্যাম্পিলোট্রোপাস। ক্যাম্পিলোট্রোপস, এটা অবশ্য উদাহরণ মনে রাখবা। এখন বক্র মানে বুঝতেছে একটু বাঁকা করে থাকবে, এটার মতোই তবে পার্শ্বমুখীর মতোই, তবে অনেকটা এলিয়েনের মতো। তোমরা আচ্ছা না, এলিয়েনের মতো না, সরি। এই দেখো ব্যাপারটা আমি বুঝাচ্ছি, এভাবে পাশেই থাকবে, তবে একটু নিচ দিকে থাকবে, একটু বাঁকা করে থাকবে, এভাবে একটু বাঁকা করে থাকবে। এই দেখো একটু বাঁকা করে আছে, পার্শ্বমুখীর মতোই, বাট একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে আছে, একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে আছে, তাই এটাকে বলা হচ্ছে বক্রমুখী। এটার এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে সরিষা, হ্যাঁ, আর একটা হচ্ছে কালকাসুন্দা। একটা হচ্ছে সরিষা আর একটা হচ্ছে কালকাসুন্দা। মনে রাখবা কিভাবে? মনে রাখবা সকাল দিয়ে, সকাল দিয়ে মনে রাখবা। সকালের দন্তস্ব দিয়ে সরিষা, কাল দিয়ে কালকাসুন্দা। কাল দিয়ে কি? কালকাসুন্দা, দন্তস্ব দিয়ে সরিষা, কাল দিয়ে কালকাসুন্দা, দন্তস্ব দিয়ে সরিষা, সকাল দিয়ে মনে রাখতে পারো। তাহলে আমরা বললাম কি, ডিম্বকের প্রকারভেদ 4 প্রকার। 4 প্রকার কি কি? ঊর্ধ্বমুখী, নিম্নমুখী,
পার্শ্বমুখী এবং বক্রমুখী, এবং এগুলো এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা 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 ইয়াতে আসছিল, ডেন্টালে আসছিল, ডেন্টাল পরীক্ষায় আসছিল, দেখি তোমরা পারো কি না। ডেন্টালে আসছিল, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। এটা ডেন্টাল পরীক্ষায় আসছিল, ঊর্ধ্বমুখী ডিম্বকের ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ, এটা ডেন্টালে আসছিল, দেখি পারো কিনা। এ দিয়ে হচ্ছে শিম, বি হচ্ছে ছোলা, সি হচ্ছে সরিষা, এবং ডি হচ্ছে পান। দেখি সবাই এটার আনসার দাও তো, সবাই এটার আনসার দাও। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি? শিম, ছোলা, সরিষা, পান। এটা কোথায় আসছে? এটা ডেন্টালে আসছে, ডেন্টাল। সবাই বলছো পান, পান, পান মশলা। আমি মনে রাখার টেকনিক কি দিয়েছি? পান মশলা, পান মশলা, পান। তাহলে এই পান হচ্ছে ঊর্ধ্বমুখী উদাহরণ, এই আনসার হবে পান, পান মশলা দিয়েছিলাম টেকনিক। ঠিক সেম ভাবে বক্রমুখী দিয়েও আসতে পারে, ঠিক সেম ভাবে নিম্ন অধমুখী দিয়েও আসতে পারে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিখো এরকম আদর্শ ডিম্বক। আদর্শ ডিম্বক যেটা আমরা সব ধরনের উদ্ভিদে পাই, এই আদর্শ ডিম্বক কোনটা? এই চারটার মধ্যে কোনটা? খুবই ইম্পর্টেন্ট। এই চারটার মধ্যে আদর্শ ডিম্বকটা হচ্ছে অধমুখী ডিম্বক। অধমুখী বা নিম্নমুখী যাই বলো, অধমুখী ডিম্বকটাই হচ্ছে আদর্শ ডিম্বক। যেটা আদর্শ এই জন্যই বলতেছে, কারণ আমরা 75% আবৃত বীজিতে এটা দেখতে পাই। 75% আবৃত বীজিতে আমরা এই অধমুখী ডিম্বক দেখতে পাই। এই অধমুখী ডিম্বকটা কেবল আদর্শ ডিম্বক, কারণ আমরা যখন ডিম্বকের গঠন আঁকছিলাম তখন অ্যাকচুয়ালি আমরা এই অধমুখী ডিম্বকের গঠনই আঁকছিলাম। এটা হচ্ছে আদর্শ ডিম্বক, এটা একটু মাথায় রাখতে হবে। শেষ, এটা একটু মাথায় রাখতে হবে। এখন ডিম্বকের ভিতরে কি কি আছে, এগুলো তো আমরা ডিম্বকের স্ট্রাকচারে দেখছি। এখন তোমরা জানো ডিম্বকের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা খুবই দরকার, সেটা হচ্ছে ডিম্বাণু। যেটা খুবই দরকার সেটা হচ্ছে ডিম্বাণু। এখন ডিম্বাণু আসবে কোত্থেকে? স্ত্রী গ্যামিটোফাইট থেকে। দ্যাট মিনস আমাকে আস্তে আস্তে স্ত্রী গ্যামিটোফাইট আনতে হবে। স্ত্রী গ্যামিটোফাইটে থাকবে স্ত্রী রেণু, স্ত্রী রেণু থেকে আসবে ভ্রূণথলি, ভ্রূণথলি থেকে আসবে ডিম্বাণু, এভাবে আস্তে আস্তে আসবে। তার মানে আমার এখন ডিম্বাণু দরকার না, যেগুলো সবগুলাই কিন্তু ডিম্বকের ভিতরে হচ্ছে। কিসের ভিতরে হচ্ছে? ডিম্বকের ভিতরে। তাহলে এখন আমাদেরকে কিন্তু এটাই দেখতে হবে যে স্ত্রী গ্যামিটোফাইট, যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে স্ত্রী বা ফিমেল স্ত্রী গ্যামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইট। মনে রাখবা, এর আগে আমরা যখন পুং গ্যামিটোফাইট পড়ছিলাম, ওখানে প্রথম কোষ ছিল পরাগ রেণু। ঠিক সেমভাবে এই স্ত্রী গ্যামিটোফাইটের যে প্রথম কোষ থাকবে স্ত্রী রেণু। খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী রেণু হ্যাপ্লয়েড, স্ত্রী রেণু প্রথম কোষ, স্ত্রী রেণু প্রথম কোষ। তাহলে পরীক্ষায় যদি আসে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি, আনসার হবে স্ত্রী রেণু। পরীক্ষায় যদি আসে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি, আনসার হবে স্ত্রী রেণু। এখন এই স্ত্রী রেণুটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে স্ত্রী রেণুটা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি পাবো, এটা যখন বিভাজিত হবে, বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হবে ও বৃদ্ধি হবে, তখন স্ত্রী রেণু থেকেই আমরা পাবো অ্যাকচুয়ালি ভ্রূণথলি। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে ভ্রূণথলি কোত্থেকে সৃষ্টি হয়, আনসার হবে স্ত্রী রেণু। ভ্রূণথলি কোত্থেকে সৃষ্টি হয়, আনসার হবে ভ্রূণথলি। খুবই গুরুত্বপূর্ণ, ভ্রূণথলি কোত্থেকে সৃষ্টি হয়, আনসার হবে স্ত্রী রেণু। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি না যে স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি সৃষ্টি হয়, তোমরা এই ফিগার এই জিনিসটা মাথায় রেখে সেট করে ফেলো। স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি সৃষ্টি হয়, এগুলো আমি পরীক্ষায় দিব, যে বলবো নিচের
ভ্রূণথলি নিচের কোনটি থেকে সৃষ্টি হয়? আনসার হচ্ছে স্ত্রী রেণু। আনসার হচ্ছে স্ত্রী রেণু। আর স্ত্রী গ্যামিটোফাইট করতে গিয়ে সৃষ্টি হয়, বা স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি কি? অবশ্যই এটা বলতে পারো ডিম্বক থেকে, বা ডিম্বকের মধ্যে, দেখতে পারো ডিম্বকের মধ্যে এর উৎপত্তি। ডিম্বকের মধ্যে এর উৎপত্তি পরীক্ষা আসতে পারে। ডিম্বকের মধ্যে নিচের কোনটি উৎপত্তি ঘটে? ডিম্বকের মধ্যে নিচের কোনটির উৎপত্তি ঘটে? আনসার হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট। স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ কি? আনসার হচ্ছে স্ত্রী রেণু। স্ত্রী রেণু থেকে কোনটি সৃষ্টি হয়? আনসার হচ্ছে ভ্রূণথলি। 3টা কোশ্চেন আমি জাস্ট এই সিঙ্গেল ইয়া থেকে দেখেছি। তো তোমাদেরকে আসলে এভাবেই পড়তে হবে। তোমরা যখন বইয়ের লাইন পড়ো, বইয়ের লাইনগুলো আসলে বুঝে বুঝে পড়বা। মুখস্থ করতে গেলে অনেক প্রশ্ন তোমার মিস হয়ে যেতে পারে, তাই মুখস্থ তো করবা, বাট বুঝে বুঝে, আগে বুঝো তারপর মুখস্থ করো। আচ্ছা, ভ্রূণথলি তো চিনতে পারছো, এর আগেও আমি ভ্রূণথলি দেখেছি। মনে রাখবা ভ্রূণথলিতে মোটামুটি 8টি নিউক্লিয়াস থাকে। আমি যদি একটু বলি 8টি নিউক্লিয়াস কিভাবে ভাইয়া, তুমি খেয়াল করে দেখো। 3টা থাকে তোমার প্রতিপাদক কোষ, 2টা থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস, এদিকে 3টা থাকে, একটা থাকে ডিম্বাণু, আর 2টা হচ্ছে সহকারী কোষ। তাহলে হিসাব করো, 1 2 3 4 5 6 7 8। তাহলে নর্মালি ভ্রূণথলিতে 8টি নিউক্লিয়াস থাকে। এই 3টাকে আমরা বলছিলাম প্রতিপাদক কোষ, এই 2টাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, এই 3টার মধ্যে মাঝখানেরটা হচ্ছে ডিম্বাণু, বাকি 2টা হচ্ছে সিনার্জিড। তাহলে কয়টা নিউক্লিয়াস? 8টা নিউক্লিয়াস। তো মূলত মোটামুটি ভ্রূণথলিতে 8টি নিউক্লিয়াস থাকে, এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, তো এই যে ভ্রূণথলি কর্তৃক আসে, স্ত্রী রেণু থেকে আসে। দেখছো, স্ত্রী রেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি, এখন এই ভ্রূণথলির গঠন 3 প্রকার। ভ্রূণথলির গঠন 3 প্রকার। ভ্রূণথলির গঠন 3 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 মনোস্পোরিক। নাম্বার 2 বাইস্পোরিক। নাম্বার 3 হচ্ছে টেট্রাস্পোরিক। তাহলে ভ্রূণথলির গঠন কয় ধরনের হইতে পারে? 3 ধরনের হইতে পারে। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 মনোস্পোরিক, নাম্বার 2 বায়োস্পোরিক, নাম্বার 3 টেট্রাস্পোরিক। নাম দেখে বোঝা যায়, মনো মানে 1, বাই মানে 2, টেট্রা মানে কি 4। তার মানে আমি বুঝাতে যাচ্ছি, এই মনো মানে হচ্ছে একটি স্ত্রী রেণু। তার মানে ভ্রূণথলিটা যদি একটি স্ত্রী রেণু থেকে সৃষ্টি হয়, একটি স্ত্রী রেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি, একটি স্ত্রী রেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি হলে এটাকে আমরা বলি মনোস্পোরিক। এবং মনে রাখবা, এই অধিকাংশ উদ্ভিদ মানে 75% উদ্ভিদ, 75% উদ্ভিদ হচ্ছে মনোস্পোরিক। এটা পরীক্ষায় আসে, কত পার্সেন্ট উদ্ভিদ মনোস্পোরিক, মানে অধিকাংশ উদ্ভিদ হচ্ছে মনোস্পোরিক। মানে একটি স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি সৃষ্টি হয়, একটা স্ত্রী রেণু থেকে। এটা 75% উদ্ভিদ, মানে অনেক বেশি। এবং এই মনোস্পোরিক উদ্ভিদটা কে আবিষ্কার করছে এবং কোথায় আবিষ্কার করছে সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসটা আবিষ্কার করছে কে, সেটা জানাটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আবিষ্কার করছে 1879 সালে বিজ্ঞানী স্ট্রাসবার্গার। 1879 সালে একটা উদ্ভিদে আবিষ্কার করছে। উদ্ভিদটার সাইন্টিফিক নেম জানাটা গুরুত্বপূর্ণ। উদ্ভিদটার সাইন্টিফিক নামটা হচ্ছে পলিগোনাম ডাইভারিকেটাম। এটা এই সাইন্টিফিক নেম, এই উদ্ভিদে মূলত আবিষ্কার করে। এটা সাইন্টিফিক নেম। এটা কি উদ্ভিদ? তাহলে মনোস্পোরিক
একটি স্ত্রীরেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি 75% উদ্ভিদে এটা দেখা যায়, এবং 28 স্ট্রাসবার্গার এই উদ্ভিদে দেখতে পারে। এটা আনসার পরীক্ষা আসতে পারে যে কোন উদ্ভিদে, সাইন্টিফিক নেমটা দিয়ে দিবে। এই জন্য এটাকে অনেকে পলিগোনামও ডাকে, এটাকে পলিগোনাম ধরনের বলে। এটাকে কি বলে? পলিগোনাম ধরনের। মনস্পরিককে বলা হয় পলিগোনাম ধরনের, কারণ দেখো এই পলিগোনামই সর্বপ্রথম এটা পাওয়া গেছে। আচ্ছা, বাই মানে কি? বাই মানে দুই, তাহলে আর বলতে হয় দুটি স্ত্রীরেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি। দুটি স্ত্রীরেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি। কয়টা? দুইটা। টেট্রা মানে কি? চার। চারটি স্ত্রীরেণু থেকে ভ্রূণথলির সৃষ্টি। শেষ। তো এটা একটু ভালোভাবে মাথায় রাখবা, এটা একটু ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। ভ্রূণথলি, আমরা তো এর আগেই দেখেছি যে ভ্রূণথলির ভিতরেই ডিম্বাণু তৈরি করছি। তাহলে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু। ভ্রূণথলির ভিতরে, তোমরা দেখছো ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু ছিল, তাহলে ভ্রূণথলির ভিতরে কি ডিম্বাণু সৃষ্টি হবে? ভ্রূণথলির ভিতরে কি সৃষ্টি হবে? ডিম্বাণু সৃষ্টি হবে। তোমরা এতটুকু পর্যন্ত নাকি বুঝছো কিনা একটু কমেন্টে বলো তো। আচ্ছা, আমরা আজকে এতটুকু রাখলাম। নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকে শুরু করব। তোমাদের দায়িত্ব হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত শিখে ফেলা। তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভ্রূণথলির গঠন পর্যন্ত শিখে ফেলা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে প্রচুর, বা মানে প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেলে। সো এতটুকু পর্যন্ত তোমরা শিখে ফেলবা। এরপরের আরেকটা ক্লাসই হবে, ওই ক্লাসেই আমরা এই উদ্ভিদ প্রজননটা শেষ করব। মানে বাকি যা যা আছে আমরা ওই ক্লাসে শেষ করব। মানে ওই ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্লাসে কিন্তু অনেক প্রশ্ন তৈরি করা যাবে, এই ক্লাসটা ভালোভাবে করে ফেলো। নেক্সট ক্লাসে তো আরও অনেক প্রশ্ন তৈরি করা যাবে। নেক্সট ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা নেক্সট ক্লাসটা করার আগে আজকের এই ক্লাস পর্যন্ত পড়ে ফেলবা। তো আশা করি সবাই বুঝছো। তোমরা যদি বুঝে থাকো কমেন্টে করো, এবং এই ক্লাস করো, এবং নেক্সটে আমরা কালকেই নিব। কালকে আমরা সেকেন্ড ক্লাসটা নিয়ে ফেলবো। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।